হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদের সাইন ভাইয়া। আমরা ধারাবাহিক লেকচার নিয়ে হাজির হয়েছে। আজকে টপিক হচ্ছে গুণগত রসায়নের যে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে ভাইয়া তিনটি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটি। এক, আউফবাউ নীতি। দুই, হুন্ডের নীতি। এবং হচ্ছে তিন, পলির বর্জন নীতি। ওকে দেখো, আহ্বান নীতি হচ্ছে উপ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের নীতি। হুন্ডের নীতি হচ্ছে অরবিটালে ইলেকট্রন বিন্যাস। এবং দেখো, পলির বর্জন নীতি হচ্ছে ইলেকট্রন ঘূর্ণন নির্দেশ করে। ইলেকট্রনের, কারণ এটা টার্মটার উপরে তোমাদের ভাইয়া এমসিকিউ আছে। নীতি উপশক্তি স্তরে, হুন্ডের নীতি অরবিটালে, পলিবর্জন নীতি ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। এই পর্যায়ে সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমরা চলে আসবো আউফবাউ নীতিতে। আউফবাউ নীতি দেখো, পরমাণুর ইলেকট্রন সমূহকে উপশক্তি স্তরে তার শক্তির ক্রম অনুসারে সাজানো হয়। আহ্বান একটি জার্মানি শব্দ। আউফবাউ একটি জার্মানি শব্দ। এর অর্থ বিল্ড আপ। বা গঠন করা। আহ্বান একটি জার্মানি শব্দ, এর অর্থ বিল্ড আপ। এর অর্থ হচ্ছে বিল্ড আপ বা গঠন করা। বিল্ড আপ বা গঠন করা। বিজ্ঞানী বোরবার নীতি অনুসারে, বিজ্ঞানী বোরবারের নীতি অনুসারে ইলেকট্রন সমূহ, বোরবার নীতি অনুসারে ইলেকট্রন সমূহ উপশক্তি স্তরের শক্তির মান n+l অনুসারে প্রবেশ করে। তাহলে দেখো ভাইয়া, বিজ্ঞানী বোরবাড়ি কি বলেছে, বিজ্ঞানী বোরবাড়ি নীতি অনুসারে শক্তির মান হবে n+l এর মান। এই n+l এর মান অনুসারে ইলেকট্রন গুলো প্রবেশ করবে। আমরা আগে বলেছি আহ্বান নীতি একটা হচ্ছে কি, যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি,
আর এই উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে তার শক্তির মান অনুসারে। এখন কথা হচ্ছে শক্তির মানটা কি? শক্তির মান হচ্ছে কি, বোরবার নীতি অনুসারে n প্লাস l এর মানকে তার শক্তির মান বলে। এখন আমরা আব্বার নীতিটা দেখবো। অনেকে মনে করে আব্বা কোনো বিজ্ঞানীর নাম, আব্বা ভাই কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা জার্মানির শব্দ। এই জার্মানি আব্বাউ এই কথাটার অর্থ বিল্ড আপ। বিল্ড আপ মানে কি? গঠন করা। এই যে একটা বিল্ডিং যদি তুমি তৈরি করতে চাও ভাইয়া, তো নিচতলা করলে কি করা হয়? দোতলা, তারপর করা হয় কি? তিনতলা। পর্যায়ক্রমে সাজানো হয় না ভাইয়া? একতলা, দোতলা, তিনতলা করে। এই যে এইভাবে সাজানো হচ্ছে, এই যে বিল্ড আপ, কখনো কি দুইতলা না করে কি পাঁচতলা করা সম্ভব না? তাহলে আগে একতলা করতে হবে, দুইতলা করতে হবে, তিনতলা, চারতলা, পাঁচতলা, পর্যায়ক্রমে এটা উঠতে থাকবে না ভাইয়া? এটাই হচ্ছে কি নিচ থেকে পর্যায়ক্রমে সাজানো। তেমনি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার সময় ওই পরমাণু ইলেকট্রনগুলোকে তার নিম্ন শক্তি স্তর থেকে তার উচ্চ শক্তি স্তরে পর্যায়ক্রমে সাজাতে হবে। আর এই যে শক্তির একটা কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর, এটার জন্য আহ্বাও একটা রুলস দিয়েছে, সূত্র দিয়েছে। সেটা হচ্ছে কি n প্লাস l এর মানকে তার শক্তির মান বলে। n দ্বারা তার কক্ষপথ বুঝাই, l দ্বারা উপশক্তি স্তরের নাম বুঝাই, তার মান দেওয়া হবে। আচ্ছা, এবার নীতিটা আমরা আলোচনা করব ভাইয়া। নীতিটা কি? নীতি হচ্ছে পরমাণুর ইলেকট্রন শক্তির মান n প্লাস l এর মান যেখানে কম সেখানে আগে প্রবেশ করে। n প্লাস l এর মান যেখানে কম সেখানে আগে প্রবেশ করে। এবার 2 নাম্বার টার্ম দেখো, যদি শক্তির মান n প্লাস l এর মান সমান হয়, তাহলে যেখানে যদি সমান হয়ে যাবে, তাহলে যেখানে n এর মান কম সেখানে আগে প্রবেশ করে। যদি শক্তির মান কত ভাই? n প্লাস l এর মান। শক্তিমান বলতে বোঝাচ্ছে এখানে n প্লাস l এর মান। n প্লাস l এর মান সমান হয়ে গেলে যেখানে l এর মান কম, যেখানে কি এর মান কম? n এর মান কম, সেখানে আগে কি করে? প্রবেশ করে। পরমাণু ইলেকট্রন শক্তির মান n প্লাস l এর মান যেখানে কম সেখানে আগে প্রবেশ করে। যদি শক্তির মান n প্লাস l এর মান সমান হয়, তাহলে যেখানে n এর মান কম সেখানে আগে কি করে? প্রবেশ করে। এই হচ্ছে আমাদের আহ্বাও নীতি। এই দুইটা রুলসকে ফলো করে আহ্বাও তার ইলেকট্রন বিন্যাস, আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করা হয়। আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো যে সর্বোচ্চ 1 নম্বরে শুধু একটা উপশক্তি স্তর শুধু 1s, 2 নম্বরে হচ্ছে কি 2s এবং 2p, 3 নম্বরে কি আছে দেখো তো 3s, 3p, 3d, 4 নম্বর 4s, 4p, 4d, 4f, 4d এবং হচ্ছে 4f। দেখো ভাই 5 নম্বরে আছে 5s, 5p, 5d, 5x, 6s, 6p, 6d, 6f, 7s। আচ্ছা, আমরা এই যে উপশক্তিগুলো লিখলাম, এই উপশক্তিগুলো আমরা শক্তির মান নির্ণয় করব। এই শক্তির মান নির্ণয় করার পর আমরা দেখব তার শক্তির মান অনুসারে সাজাবো। তাহলে আমরা যে রুলসটা দেবো সেই রুলস অনুযায়ী আমরা সাজাবো। তাহলে তার শক্তির অনুসারে সাজালেই ঠিক আহ্বাও নীতিতে ওই শক্তির ক্রম অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। আচ্ছা, এখান থেকে এমসিকিউ প্রচুর আছে ভাই তোমাদের, এবং হচ্ছে
খ কোশ্চেন আছে। তো সর্বপ্রথম তুমি দেখো এই যে এখানে n এর মান কত ভাইয়া 1, n এর মান 1, এখানে n প্লাস l এর মানের জন্য n এর মান 1, s এর জন্য l এর মান হচ্ছে 0 ভাইয়া, যোগ করলে কত হয় অনলি 1। 2 প্লাস 0 সমান সমান 2, 2 প্লাস 1 সমান সমান 3, 3 প্লাস 0 সমান সমান 3, 3 প্লাস 1 সমান সমান 4, 3 প্লাস 2 সমান সমান 5, 4 প্লাস 0 সমান সমান 4, 4 প্লাস 1 সমান সমান 5, 4 প্লাস 2 সমান সমান 6, 4 প্লাস 3 সমান সমান হচ্ছে 7। দেখো এখানে 5 প্লাস 0 সমান সমান 5, 5 প্লাস 1 সমান সমান 6, 5 প্লাস 2 সমান সমান 7, 5 প্লাস 3 সমান সমান 8, 6 প্লাস 0 সমান সমান 6, 6 প্লাস 1 সমান সমান 7, 6 প্লাস 2 সমান সমান হচ্ছে 8, 6 প্লাস 3 সমান সমান 9, 7 প্লাস 0 সমান সমান হচ্ছে 7। এখন আমাদের যে অনুসারে সাজাতে হবে, দেখো সবার আগে আমরা যদি শক্তির ক্রম অনুসারে সাজাই তাহলে যে কাজটা করব, সবথেকে শক্তির মান 1 এসে কম, সবথেকে 1 এসে কম, তারপরে তুমি চলে আসো ভাইয়া 1 এসে কম, তারপরে দেখো এখানে 2, তারপর 2s, এখানে দেখো 2p তে 3, 3s এ 3, তাহলে এই দুটো সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে কি বলা হলো ভাইয়া বলো তো, যেখানে n এর মান কম সেখানে আগে প্রবেশ করবে। 2p তে n এর মান কম, তাহলে আগে আসবে 2p, তারপর আসবে কি ভাইয়া বলো তো 3s। এবার দেখো এখানেও 4, এখানেও 4, তাহলে আগে আসবে 3p, তারপর আসবে কি বলতো 4s, 3p তারপর আসবে কি 4s। এবার 5 দেখো এখানেও 5, এখানেও 5, তাহলে এখানেও 5, এখানেও 5, এই যে এই জায়গাতেও 5, 3 জায়গায় 5 আছে, সবগুলো 5 কি করব এর মান অনুসারে সাজাবো। তাহলে আগে আসবে 4p, 4s এর পর 4p আসবে, সরি 3d আসবে আগে, এই যে 3d 5, আগে আসবে 3d, তারপর আসবে কি বলতো 4p, তারপর আসবে আবার ভাইয়া 5s, 5s এর পর দেখো 6 শুরু 4d, 4d এর পর হচ্ছে কি 4d এর পর দেখো এই যে 5p, 5p এর পর কি আসবে দেখো এই যে 6s, 6s, এবার 6s এবার 7 দিয়ে শুরু, 7 দেখো এবার এখানেও 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, 6s এর পর কি আসবে তাহলে 4f ভাইয়া, 4f, তারপরে আসবে কি দেখো 5d, 4f, 5d, তারপর দেখো 5d এর পর 6s, এবার চলে আসো সরি 5d এর পর 6p, 5d এর পর হচ্ছে 6p। এই যে আহ্বান নীতি অনুসারে এভাবে শক্তির ক্রম অনুসারে সাজালে আমরা এই রুলসটা পেতে পারি, বা এই নীতিটা এই যে আমরা এই ক্রম অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, এটা আহ্বান নীতি অনুসারে ক্রম সাজানো হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ভাইয়া, যেমন দেখো এফ এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 26, তাহলে প্রথমে আসবে 1s, 1s এর ইলেকট্রন দুইটা 1s2, তারপর দেখো ভাইয়া twice s 2, তারপর আসবে 2p, p তে 6টা 6, তারপর আসবে কি 3s2, 3p 6। আমাদের এখানে অলরেডি দেখো 10 আর 18টা হয়ে গেছে, এবার হচ্ছে 6p 4s। তো এখানে এই 3p এর পর প্রবেশ করবে, যা দেখো 3p এর পর এই জায়গায় প্রবেশ করবে কি 4s। তো লেখার সময় তোমাকে লিখতে হবে ভাইয়া 3d, অনেক টিচার 4s লিখে 3d পরে লিখলে ভুল হয়ে যায় ভাইয়া, বুঝা গেছে? তো এখানে তোমরা আগে 3d লিখবা আর 4s লিখবা। তো আগে আমাদের 4s এ দুটো চলে যাবে, 4s এ প্রবেশ করার পর 4s এ প্রবেশ করার পর এবার চলে আসবে ইলেকট্রন 3d তে। 3d তে আসবে কতটি আছে ভাইয়া, তাহলে আমাদের এখানে যোগ করো যে 10, 11, 12, 18, 18, 10, 18 2 হচ্ছে 20, 20 আর এই 6 হচ্ছে 26, এ হচ্ছে এপি তে হচ্ছে কি
26টি ইলেকট্রন, এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আশা রাখি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা পেয়ে যাচ্ছি। কথা কি ক্লিয়ার ভাইয়া? এবার আমরা কি করব দেখো, যে আহ্বান নীতিতে ইলেকট্রন দেখলাম, তাহলে আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করার পর কিছু আহ্বান নীতির ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়। আহ্বান নীতির কিছু কি ব্যতিক্রম, আহ্বান নীতির কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আহ্বান নীতির কিছু হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আচ্ছা ওকে, তো আহ্বান নীতির কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই, সেখানে সবার আগে কি আসছে, যেমন হচ্ছে কি ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24, আমি কয়েকটা করে দেখাবো বা এগুলো আমি লিখে দেবো কারা ব্যতিক্রম আছে। ক্রোমিয়াম 24 হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। দেখো যে 3s2 3p6 3d4s, তাহলে এখন 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং এখানে পাচ্ছি 4s। আচ্ছা 4s আমাদের আহ্বান নীতি অনুসারে এই 4s2 3d4 এটা হওয়ার কথা ছিল ভাই আহ্বান নীতি অনুসারে, কিন্তু আহ্বান নীতি অনুসারে এটা হলেও আমাদের ব্যতিক্রম ঘটে কিভাবে, দেখো যে এই যে 3d অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অর্ধপূর্ণ ও পূর্ণ অবস্থা স্থায়িত্ব বেশি হয়। এই স্থায়িত্ব বেশিতে তখন এখানে আহ্বান নীতির কিছু ব্যতিক্রম ঘটে। কি ঘটে যায় দেখো, যে 1s2 2s2 2p6 3s2 3p6 এই 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে 3d5 4s1 হয়ে যায়। এটাই হচ্ছে আহ্বান নীতির ব্যতিক্রম। এটা ভুল ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। সেম ভাবে ভাইয়া কপারের ক্ষেত্রে হয় আমাদের, এটা গ ঘয়ে কোশ্চেন চলে আসে অনেক সময় ভাইয়া। কপারের ক্ষেত্রে 29, এখানে দেখা গেছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d 9, এটা হওয়ার কথা ছিল আহ্বান নীতিতে, কিন্তু এটা না হয়ে এখানে 3d কি হয়ে যায় 10, 4s কি হয়ে যায় ভাইয়া 1। এটা আহ্বান নীতির কি ব্যতিক্রম, আহ্বান রুলসটা ফলো করতেছে না। এরকম আরো কিছু ইলেকট্রন বিন্যাস রয়েছে, আরো কিছু পরমাণু, আরো কিছু পরমাণুর ক্ষেত্রে, যেমন হচ্ছে সিলভার, এজি, তারপর হচ্ছে কি পিডি, প্যালাডিয়াম, এনবি, নোবিয়াম, সবথেকে বেশি ইম্পর্টেন্ট ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এবং হচ্ছে থোরিয়াম। এই তিনটা পরমাণু এরা এফ ব্লক হওয়ার কথা ছিল। এদের ক্ষেত্রে কি ঘটে আমি উল্লেখ করে দিচ্ছি। দেখো ল্যান্থানাইডের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনটা হবে 5d 1 6s2, এটা হওয়ার কথা ছিল 4f1 6s2, এটা হওয়ার কথা ছিল আর এটা হয়। সেম ভাবে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এই যে অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এখানে যে 6d1 7s2 হয়। কথা বুঝতে পেরেছো ভাইয়া? 6d1 7s2 অ্যাক্টিনাইডের ক্ষেত্রে এই দুইটা প্রচুর পরিমাণে এমসিকিউতে আছে ভাইয়া, 100% এটা আসবেই। এরা হচ্ছে 100% তুমি দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট। নিচের কোনটি আহ্বান নীতি মেনে চলে না বা নিচের কোনটি ল্যান্থানাইডের ইলেকট্রন বিন্যাস সঠিক, এভাবে এই শেষ কক্ষপথটা দেওয়া থাকে
5d1 6s2 হয়। ভালো করে মনে রাখবো ভাইয়া, 5d1 6s2 আবর্ণিত হওয়ার কথা ছিল 4f1 6s2, এটা আবর্ণিত হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হয় 4f এ না যে 5d চলে যায়, কারণ 4f এর শক্তিমান দেখো n 4 প্লাস হচ্ছে 3 7, 5 এটাও 7, তাহলে n এর মান কম হিসেবে 4f এ যাওয়ার কথা, কিন্তু আবর্ণিত না মানার কারণে 5d তে চলে যায়। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের আউফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, এবার হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস। কিসের নীতিতে? হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস। এবার দেখো হুন্ডের নীতি ইলেকট্রন বিন্যাস করলে, এটা আমরা একটু আগে দেখলাম যে হুন্ডের নীতি হচ্ছে অরবিটালে ইলেকট্রনের বিন্যাসের নীতি, আহ্বায়ক নীতি ছিল উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি, আর হুন্ডের নীতি হচ্ছে কি যে অরবিটালে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি। আচ্ছা, আমরা হুন্ডের নীতিটা খুব ভালোভাবে দেখবো ভাইয়া, এটা 100% একটা টপিক। খ অবলিক গ, খ অথবা গ দ্রুতি আসতে পারে, অথবা ক, মানে এটা এমন একটা টপিক ভাইয়া যে মোস্ট অফ ইম্পর্টেন্টলি ক খ গ সব টপিকে আসতে পারে। আচ্ছা, হুন্ডের নীতিটা কি? যে সমশক্তি সম্পন্ন অরবিটালে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করে, অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করে। এই বিজোড় অবস্থায় প্রবেশকৃত ইলেকট্রনগুলো স্পিন একমুখী হয়। বিজোড় অবস্থায় প্রবেশকৃত ইলেকট্রনের স্পিন একমুখী হবে, ইহা হুন্ডের নীতি ভাইয়া। তাহলে আমি আবারও বলি, একটা পরমাণুর সমশক্তি সম্পন্ন অরবিটালে, সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে বোঝাচ্ছে ডিজেনারেট অবস্থা। তো এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ বিজোড় অবস্থায় প্রবেশ করবে, সবসময় সিঙ্গেল প্রবেশ করবে। হুন্ডের নীতি মানে মনে রাখবা বাবা, সিঙ্গেল থাকার নীতি, যে যতক্ষণ পর্যন্ত পারবে পরমাণুর ইলেকট্রন গুলো বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করে, যখনই তার বিজোড় থাকার অপশন একেবারে শেষ, তখন আবার কাপল শুরু করে। বিষয়টা কেমন দেখো, ধরো তোমরা, আমি একটা গল্প বলতে বুঝতে সুবিধা হবে তোমাদের, খুব সুন্দর একটা গল্প। ধরো তোমরা 5টা ফ্রেন্ড হোটেলে গেছো, কক্সবাজার ঘুরতে গেছো। তো কক্সবাজার যদি ঘুরতে যাও, মনে করো তোমার হোটেল নেওয়া আছে 4টা, রুম নেওয়া আছে হোটেলে। তাহলে হোটেলে 4টা রুম নেওয়া আছে, তোমরা 5 ফ্রেন্ড যদি যাই, তাহলে সবার আগে কি করবে? সবাই আগে একটা করে রুম দখল করবে। 4টা ফ্রেন্ড 4টা রুম দখল করার পর আর রুম নাই, 5 নম্বর ফ্রেন্ডটা কি করবে? ওই যে 1 নম্বর যে ফ্রেন্ডটা ছিল, যে প্রথম রুমে প্রবেশ করেছিল, ওই রুমটাতে সে কি করবে? আবার প্রবেশ করবে, মানে একটা জোড়া হয়ে গেল, বাকি 3টা সিঙ্গেল থাকলো। এই যে সিঙ্গেল করে প্রবেশ করছে একটা করে, এটাই হচ্ছে হুন্ডের নীতি ভাইয়া। তাহলে আমাদের এখানে বিষয় হচ্ছে কি, যে যেমন তুমি দেখো তাহলে বুঝতে পারবা, অক্সিজেনের ক্ষেত্রে 8, আমরা অক্সিজেন ইলেকট্রন করলে দাঁড়াচ্ছে কি 1s2 2s2 2p থাকছে কি 4। এই যে এই অক্সিজেনকে উত্তেজিত অবস্থায় নিয়ে গেলে বক্স পদ্ধতিতে, হুন্ডের নীতি মানে হচ্ছে ভাইয়া বক্স পদ্ধতি, আমরা বক্স পদ্ধতিতে যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? 1s এর একটা বক্স, 2s এর একটা বক্স,
এবং পি কে মোট 3টা অরবিটাল রয়েছে পি এর মোট হবে 3টা বক্স। দেখো পি এর 3টা বক্স এই হচ্ছে, এটা ভাইয়া 1s এর ঘর, এটা 2s। পি কে ভাঙলে আমরা 3টা ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে 2px, একটা ভাইয়া 2py, আর আরেকটা ভাইয়া 2pz। এখানে পেলাম 1s 2s, পি কে ভাঙলে 2px 2py 2pz, 3টা ভাগে ভাগ করতে পারছি। এস এর মোট 2টা ইলেকট্রন, একটা এই দুইটা ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। 2s এর 2টা ইলেকট্রন, এই একটা ঘড়ি কাঁটার দিকে, এই একটা ঘড়ি কাঁটার দিকে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। 2px 2py মোট 4টা আছে। এই যে এইটা হচ্ছে ভাইয়া সমশক্তি সম্পন্ন অরবিটাল, কারণ আমরা শক্তির মান জানি ভাইয়া n প্লাস এল এর মানকে আমরা কি বলি, শক্তির মান। তো এই জায়গায় এটা পি থেকে এসছে ভাইয়া, এর শক্তির মান n এর মান 2 আর পি এর জন্য এল এর মান 1, তো এটাও 3। তুমি দেখো এটাও 2 প্লাস 1, এটাও 3, 2 প্লাস 1, এটাও 3। প্রত্যেকটা শক্তির মান কি আছে ভাই এখানে সমান আছে। যেহেতু এখানে শক্তির মান সমান, তাই এদেরকে বলা হয় সমশক্তি সম্পন্ন অরবিটাল। আর এই সমশক্তি সম্পন্ন অরবিটালে এখানে মোট ইলেকট্রন আছে কয়টা ভাইয়া, 4টা। কিন্তু সমশক্তি অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে কি অবস্থায়, অযুগ্ম বা বিজোড় অবস্থায়। একটা একটা একটা, তিনটা চলে গেল, আমার কাছে আরেকটা ইলেকট্রন রয়েছে, বাধ্য হয়ে তখন কি করবে, এইখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে একটা প্রবেশ করবে। এটা প্রথমটা বোঝায় ঘড়ি কাঁটার দিকে, আর পরটা ঘড়ি কাঁটার কি বোঝায়, বিপরীত দিকে। দেখো প্রথমে যে 3টা দিলাম সবগুলো স্পিন ছিল ঘড়ি কাঁটার দিকে, মানে সবগুলো বিজোড় অবস্থায় ছিল, সবগুলো একই স্পিনে ছিল। এটাই বলা হচ্ছে কি হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা দেখো ভাইয়া, আমি আরেকটা করি, নাইট্রোজেন 7, নাইট্রোজেনের ইলেকট্রন যদি করতে যাই 1s2 2s2 2p3 ভাইয়া, তাহলে এখানে দেখো n7 স্টার তো দেখো এখানে বক্স পজিটিভ করতে হয় আমাদের, 1s এর বক্স একটা, 2s এর বক্স একটা। এবার আমরা করব 2p এর বক্স। 2p এর বক্স কয়টা হবে ভাইয়া, 3টা। এই 2p এর বক্স, 1s 2s, p কি ভাঙলে 2px, আর 2py, আর আরেকটা ভাইয়া 2p কি z। 1s 2s 2px 2py এবং 2pz। আচ্ছা লক্ষ্য করো ভাইয়া যে এই টার্মে এস এর তো কোনো একাধিক অরবিটাল নাই বা একাধিক কোনো ঘর নাই, তাহলে এস এর মোট 2টা ইলেকট্রন, দুটো দিয়ে দিলাম, একটা ঘড়ি কাঁটার দিকে একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এখানে 2টা ইলেকট্রন রয়েছে, একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ওকে ফাইন। এবার দেখো এই পি তে মোট ইলেকট্রন রয়েছে 3টা, পি উপশক্তি স্তরে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল রয়েছে। এই যে 2px 2py 2pz, এই 3টা ইলেকট্রন 3টা একটা একটা করে যাবে, কখনো কিন্তু ভাইয়া এভাবে একটা 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 বক্সে 2টা আর একটা বক্সে একটা দেওয়া যাবে না, এটা রং ওয়ে, এটা রং ওয়ে। মানে এক জায়গায় দুটো দিয়ে দিব, আগের মতো সম্ভব না। যখন তুমি দেখবা সমশক্তি সম্পন্ন অরবিটাল, মানে যাকে ভাঙা যায়, যেমন পি কে 3 ভাগে ভাঙা যায়, ডি কে মোট 5 ভাগে ভাঙা যায়, ভাঙা শুরু করলে তাকে আমরা একমুখী স্পিনে দিয়ে থাকবো, এবং হচ্ছে যত পর্যন্ত সর্বোচ্চ স্পিন একমুখী করা যায় বা বীজের অবস্থা দেওয়া যায় দিয়ে থাকবো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এস এর কোনো একাধিক উপশক্তি স্তর নাই, তার মানে এস উপশক্তি স্তরে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা ভাইয়া, যে নোট কথাটা হচ্ছে এরকম যে এস উপশক্তি স্তর, প্রচুর এমসিকিউ আছে ভাইয়া, এটা এমসিকিউ এবং ক কোশ্চেন আছে, এমসিকিউ এবং ক, যে এস উপশক্তি স্তরের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস উপশক্তি স্তরের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। আমরা
এখন যে কাজটা করব ভাইয়া দেখো, যে এছাড়াও আরেকটা কোশ্চেন রয়েছে যে গ্রুপ 17 এবং গ্রুপ 18 মৌল সমূহে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। গ্রুপ হচ্ছে 17, গ্রুপ 18 মৌল সমূহে, গ্রুপ 17 এবং গ্রুপ 18 মৌল সমূহে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কথাটা কেমন? অর্থাৎ দেখো ফ্লোরিন এবং ক্লোরিনে হুন্ডের নীতি কাজ করে না। কেন কাজ করে না তোমরা এখন দেখো ভাইয়া। ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন 9 1:2 2:2 2p5, তুমি যদি এটাকে বক্স পদ্ধতিতে মানে হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করো ভাইয়া, তুমি যেটা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি আসতে পারে, যে এ হচ্ছে আমাদের 1s এর বক্স, 2x এর বক্স, 2p এর বক্স। দেখো এখানে 2p এর বক্স, এটা 1s এর ঘর, 2s এর ঘর, 2px 2py 2pz। লক্ষ্য করো তোমরা যে আমি যদি হুন্ডের নীতিতে প্রয়োগ করি, তাহলে হুন্ডের নীতি প্রয়োগ করলে কি হয়, যে এই জায়গাটাতে এখানে দুটো ইলেকট্রন রয়েছে, একটা ঘড়ি কাঁটার দিকে একটা ঘড়ি দিয়ে দিলাম একটা বক্স, 2s এর একটা বক্সে দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, 2p তে মোট ইলেকট্রন রয়েছে 5টা, আমার এখানে সমশক্তি সম্পন্ন অরবিটাল রয়েছে 3টা ডিজেনারেট অবস্থায়। এই 3টা সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে 5টা, কি আমরা হুন্ডের নীতি অনুসারে জানি একটা একটা একটা, তিনটা প্রবেশ করালাম। প্রবেশ করানোর পর তুমি দেখো ভাইয়া যে এই জায়গায় এখন আমার দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে আমার যেহেতু সর্বোচ্চ ঘর শেষ, আমি আবার একটা করে বিপরীত স্পিনে দেওয়া শুরু করব। আচ্ছা বিপরীত দিলাম, তো একটা সিঙ্গেল থাকলো। তুমি এখন ভাবতে পারো ভাই খুব সুন্দর কথা, তো হুন্ডের নীতি ইলেকট্রন করেছেন তো হচ্ছে, তাহলে কেন বলছেন গ্রুপ 17 মানে ফ্লোরিন ক্লোরিন এরা হুন্ডের নীতি প্রযোজ্য নয়? আচ্ছা মনে করো তোমার কাছে 3টা ঘর আছে, ভালো করে বুঝার ট্রাই করো। তুমি খালি একটা কথা জানো যে আমার একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি করে ভাইয়া? 2টি করে। এটা আগে বলা হয়েছে ভাইয়া, একটা অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 2টি। তো 2টি করে যদি ইলেকট্রন ধারণ করে তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে কি করব, পিতে মোট 5টা আছে, তুমি শুধু মনে করো যে একটা করে দুটো বার দেওয়া শুরু করলা, যে এক ঘরে 2টা আর এক ঘরে 2টা, তো আমার মোট দুটো করে দেওয়া হয়ে গেছে। আর আরেকটা আমার হাতে আছে একটা, তাহলে একটা সিঙ্গেল করে দিয়ে দিলাম। দেখো তো এটা হুন্ডের নীতি জানো আর না জানো, তুমি খালি জানো একটা ঘরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? 2টি করে। একে দুটো দিলা একটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, একে দুটো দিলা আর একটা হাতে সিঙ্গেল থাকে সিঙ্গেল দিলাম। আমি হুন্ডের নীতি কিন্তু জানি না, আমি খালি একটা কথা জানি যে পি এর মোট 3টা অরবিটাল রয়েছে, 3টা অরবিটালে 3টা, আমরা জানি যে একটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে, আমি জাস্ট দুটি করে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে বলো তো ভাইয়া এখানে হুন্ডের নীতিতে ইলেকট্রন নেস্ট করলো হচ্ছে না করলো সেম হচ্ছে, তাহলে হুন্ডের নীতি এখানে কাজ করবে কিভাবে? হুন্ডের নীতি এখানে কি প্রযোজ্য রয়েছে? একবার ভাবো তো গ্রুপ 18 তো সব তো পূর্ণ, গ্রুপ 18 তো 6 থাকে, সবগুলো দুটো দিলেই হচ্ছে, বা একটা দেওয়ার পর আবার একটা দিলে কি সবগুলো পূর্ণ হচ্ছে, তার মানে গ্রুপ 18 তে আরো তো প্রযোজ্য নয়। তাহলে কথা হচ্ছে কাদের ক্ষেত্রে প্রযোজ্য আমরা বুঝবো কিভাবে? খুব গুড কোশ্চেন একটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা টার্ম রয়েছে, যদি কোনো পরমাণু বহিঃশক্তি স্তরে একাধিক বিজোড় ইলেকট্রন থাকে তবে সেক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে। তাহলে কি, যদি কোনো পরমাণুর বহিঃস্থ শক্তি স্তরে একাধিক বিজোড় ইলেকট্রন থাকে
তাহলে হুন্ডের নীতি প্রযোজ্য হবে। পয়েন্টেড ভাইয়া। দেখো এই যে আমরা যে একটু আগে করলাম, এই যে অক্সিজেন, দেখো এখানে বহিঃশক্তিশালী বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা। এটা হুন্ডি কাজ করবে। তারপর দেখো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা আগের মৌলে দেখো নাইট্রোজেনের তিনটা বিজোড় ইলেকট্রন রয়েছে, একাধিক বিজোড় ইলেকট্রন, এখানে হুন্ডিতে কাজ করতেছে। তুমি ফ্লোরিনে যে দেখো ভাইয়া, এখানে অনলি একটা বিজোড় ইলেকট্রন ফ্লোরিনে, তাই এখানে হুন্ডিতে কাজ করবে না। আবার নিষ্ক্রিয় গ্যাসে কোনো বিজোড় ইলেকট্রনই নাই ভাইয়া। গ্রুপ 18 ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস, এটা সবগুলো অষ্টপূর্ণ থাকে, সবগুলো জোড়া জোড়া থাকে, ওখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে গ্রুপ 18 তে হুন্ডিতে কাজ করবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে বিজোড় ইলেকট্রন থাকলে তবে হুন্ডিতে প্রযোজ্য। এখানে ফ্লোরিনে, তাহলে আমরা যদি ফ্লোরিনে কেন প্রযোজ্য নয়, তাহলে এখন লিখবো কি, এখানে ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরের, ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরের, দেখো ভাই এখানে ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরের কিসে কিসে, এই যে বহিঃশক্তি স্তরে 2px 2py ও 2pz এ বিজোড় ইলেকট্রন একটি, তাই এখানে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। যদি কোশ্চেন আসে ভাইয়া ক্ষয়ে যে গ্রুপ 17 বা ফ্লোরিনে কেন হুন্ডি প্রযোজ্য নয়, ব্যাখ্যা করতে পারবা। যদি কোশ্চেন আসে অক্সিজেনের হুন্ডি ব্যাখ্যা করো, তাহলে সেম ভাবে তুমি কি করবা, এই যে এখানে কি লিখবো, বাংলা ব্যাখ্যাটা কি লিখবো ভাই, বাংলা ব্যাখ্যা আমি লিখে দিলি, কিন্তু এখানে বাংলা ব্যাখ্যা কি লিখবা, যে অক্সিজেন পরমাণুর বহিঃশক্তি স্তরে 2px 2py 2pz এর মধ্যে 2py এবং 2pz এ বিজোড় ইলেকট্রন বিদ্যমান, এবং এখানে কি 2px 2py বিজোড় ইলেকট্রন বিদ্যমান রয়েছে, এবং এখানে কি বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো কি 2px 2py 2pz এ বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করে, বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো কি করেছে, প্রবেশ করেছে। এবং দেখো বিজোড় অবস্থায় প্রবেশ ইলেকট্রনগুলো স্পিন কি আছে, 1 মিনিট ঘড়ি কাঁটার দিকে আছে, তাই অক্সিজেন পরমাণুতে হুন্ডি প্রযোজ্য। কথা কি বুঝতে পেরেছো? একাধিক বিজোড় ইলেকট্রন থাকলে তবে হুন্ডি কাজ করবে। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমরা যখন কোশ্চেন আসবে যে অক্সিজেন বা নাইট্রোজেনে হুন্ডি প্রযোজ্য ব্যাখ্যা করো, তাহলে তুমি আগে হুন্ডের নীতি কি দিবা, নীতিটা লিখবা। আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনো ভাইয়া। যদি কোশ্চেন আসে এরকম যে অক্সিজেনের হুন্ডি ব্যাখ্যা করো, তাহলে প্রথমে তুমি হুন্ডের নীতিটা ব্যাখ্যা দিবা বা হুন্ডের নীতিটা লিখবা। লিখার পর ওই অক্সিজেনের সাধারণ অবস্থায় ইলেকট্রন করবা, উত্তেজিত অবস্থায় বক্স পদ্ধতি ইলেকট্রন করবা। আচ্ছা, ওকে ফাইন করার পর তুমি ওই কথাটুকু বক্সের যে বিজোড় ইলেকট্রনগুলো রয়েছে, যে কাজটা তুমি করলা, যে 2px 2py 2pz এ তার বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করেছে, এবং দেখো 2px 2py এবং 2pz এ তার বিজোড় ইলেকট্রনের স্পিন কি আছে, একমুখী আছে, তাই এখানে হুন্ডি নীতি প্রযোজ্য, হুন্ডি নীতি রিপ্লেস করা হয়েছে। জাস্ট এই কথাটা বললেই ভাইয়া হয়ে যায়। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই। এবং হুন্ডি নীতির জন্য তোমরা হোমওয়ার্ক নিয়ে রাখো ভাই আমার কাছে। হোমওয়ার্কটা আমাকে তুমি কমেন্টে দিয়ে রাখবা যে 15 ফসফরাস এবং হচ্ছে 14 সিলিকন এর হুন্ডের নীতি ব্যাখ্যা করো। ওকে, বেস্ট অফ লাক। আবার দেখা হবে নেক্সট টপিক। আমাদের আজকে দুটো পড়লাম, আব্বনীতি আর হুন্ডি নীতি। নেক্সট ক্লাসে আমরা পলির বর্জনীতি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু